হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। পাওয়ার পয়েন্ট লার্নিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত হোম রিবন নিয়ে বিস্তারিত একটি আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা একটি স্লাইড ওপেন করেছি। এখানে হোম রিবন রয়েছে। আমরা হোম রিবনেই মূলত এখন রয়েছে। নিচে আমাদের কিন্তু রেড কালার দেখা দিচ্ছে। তো প্রথমেই ক্লিপবোর্ড অংশ রয়েছে। আমরা জানি ক্লিপবোর্ড অংশে মূলত কাট, কপি, পেস্ট এই রিলেটেড বিষয়গুলো থাকে। আমি কোনো লেখা বা কোনো অবজেক্টকে যদি কপি করতে চাই তাহলে সেক্ষেত্রে সে লেখা বা অবজেক্টকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আমরা যদি কপিতে ক্লিক করি তাহলে এটা আমাদের কপি হবে বা কন্ট্রোল সি তে আমরা কপি করতে পারবো। এরপর আমি এই লেখাটা যেখানে পেস্ট করতে চাই সেখানে গিয়ে কন্ট্রোল ভি দিব, বা এখানে পেস্ট রয়েছে, পেস্টে ক্লিক করব, তাহলে লেখাটা পেস্ট হয়ে আসবে। এছাড়া আমি যদি কোনো অংশকে কাট করতে চাই, ধরুন আমি এই লেখাটা এখানে রাখতেই চাচ্ছি না, অন্য জায়গায় রাখবো, সেক্ষেত্রে আমরা কাট ইউজ করি, কন্ট্রোল এক্স, কাট হয়ে যাবে। তারপর যেখানে পেস্ট করতে চাই সেখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবো। তো পেস্টের ভিতর বিভিন্ন অপশন রয়েছে। আমরা যে পেস্ট করব সেটা কিভাবে পেস্ট হবে সেটা এখানে ডিসাইড হয়। হয়তো আমি কোনো ওয়েবসাইট থেকে বা অন্য কোনো ফরম্যাটিং এর টেক্সট নিয়ে আসছি এবং আমি চাচ্ছি ওই ফরম্যাটিং না রেখে জাস্ট টেক্সটটা আমার কাছে চলে আসুক, সেক্ষেত্রে আমরা উইদাউট ফরম্যাটিং আকারে টেক্সটটা নিয়ে থাকি। তো ধরুন এখান থেকে আমি এই লেখাগুলোকে কপি করলাম। এরপর আমি একটা টেক্সট বক্স নেব। গত ক্লাসে আমরা দেখেছি আমরা মূলত লেখালেখির জন্য একটা টেক্সট বক্স ইউজ করি। এখান থেকে আমি যদি ইনসার্টে যাই, এখানে আমাদের টেক্সট বক্স রয়েছে। দেন আমি লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব, আমাদের একটা টেক্সট বক্স চলে আসলো। এবার আমি পেস্টের এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি প্রথম পেস্টে যদি যাই, দেখুন ইউজ ডেস্টিনেশন থিম, কিপ সোর্স ফরম্যাটিং, তারপর এটা হচ্ছে পিকচারের জন্য ফরম্যাটিং, এটা আমাদের লাগবে না, কিপ টেক্সট অনলি। তাহলে এক একটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টেক্সটের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে বা ফরম্যাটিং চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখন আমরা পেস্ট করব, যদি চাই যে শুধুমাত্র টেক্সট আসবে তাহলে কিপ টেক্সট অনলিটা রাখবো। আর যদি যে ফরম্যাটিং এ টেক্সটটা রয়েছে সেই ফরম্যাটিং সহ রাখতে চাই তাহলে কিপ সোর্স ফরম্যাটিংটা রাখবো। আমি এতটুকু লেখাকে সিলেক্ট করলাম। এখানে বি রয়েছে বোল্ড, আমি লেখাকে মোটা করতে চাইলে বিতে প্রেস করব, আইতে ইতালিক, লেখাটা বাঁকা হয়ে যাবে। এখানে টেক্সট কালার রয়েছে, আমরা চাইলে টেক্সট কালার চেঞ্জ করে দিতে পারবো। এখানে যে আমরা টেক্সটের ভিতর ফরম্যাটিং দিয়েছি, আমি চাচ্ছি এই ফরম্যাটিং অন্য কোনো টেক্সটের ভিতর অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো আমরা যে ফরম্যাটটা মূলত নিব সেই ফরম্যাটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। এবার আমরা এই ফরম্যাটটা কোন টেক্সটের ভিতর অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই টেক্সটের উপর লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব। তাহলে দেখুন এখানকার যে ফরম্যাট গুলো ছিল সেই ফরম্যাট গুলো এটার ভিতর অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো এটা ছিল মোটামুটি আমাদের ক্লিপবোর্ডের অংশ। এই টুলস গুলো বা এই অপশন গুলো আমি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের যে সিরিজ ভিডিও রয়েছে সেখানেও কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিও গুলো দেখতে পারেন, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডও আপনাদের জানা হয়ে যাবে। আর যদি কোনো গ্যাপ থাকে সেটাও কি ফিল আপ হয়ে যাবে। এছাড়া আপনার মাইক্রোসফট ওয়ার্ড জানা থাকলে পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলোর কাজ করাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। বা এই তিনটা রিলেটেড যে কোনো একটা সফটওয়্যার ইউজ করলে কিছু টুলস দেখবেন অন্যান্য সফটওয়্যারেও রয়েছে, এই ক্ষেত্রে কাজ করতে কি অনেক সহজ হয়ে যায়, শেখাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমরা স্লাইডস অংশ নিয়ে কাজ করব। আমরা জানি এগুলো এক একটি স্লাইড, এবং আমরা যদি চাই নতুন একটি স্লাইড তৈরি করব তাহলে নিউ স্লাইডে ক্লিক করব, আমাদের একটা নতুন স্লাইড চলে আসবে। কিন্তু এই স্লাইডে যে লেআউটটা রয়েছে এইখানে কিন্তু আমরা লেআউট কোনো কিছু চয়েস করিনি, অটোমেটিক দিয়ে দিয়েছে। যদি আপনি চান কোনো একটা লেআউটকে নিয়ে নতুন স্লাইড করবেন, সেক্ষেত্রে নিউ স্লাইডের উপরে অংশে ক্লিক না করে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, তাহলে এখানে অনেক ধরনের লেআউট অপশন পাবো। এখন আমি কোন লেআউট নিয়ে কাজ করব বা লেআউট ছাড়া কাজ করব সেটার উপর ডিপেন্ড করে আমাকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। আমি যদি লেআউট ছাড়া কাজ করতে চাই তাহলে ব্ল্যাঙ্ক নিব, তাহলে এখানে দেখুন একটি ফাঁকা স্লাইড চলে এসেছে এবং এটার ভিতর কোনো ধরনের লেআউট অপশন নেই। এখন আমাদের এটা ব্ল্যাঙ্ক রয়েছে। আমি যদি চাই কোনো একটা লেআউট সিলেক্ট করব তাহলে এখান থেকে একটা লেআউট সিলেক্ট করলে সেই লেআউটটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। কোন ধরনের লেআউট ইউজ করব তার উপর ডিপেন্ড করে আমাদের এখান থেকে লেআউট চুজ করতে হবে। লেআউটের পরে আমাদের রয়েছে রিসেট অপশন। ধরুন এই লেআউটের কোনো একটা অংশকে আমি যদি ডিলিট করে ফেলি, এটাকে ডিলিট করে ফেললাম, তাহলে লেআউটটা কিন্তু নষ্ট হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন এই যে লেআউটটা নষ্ট হলে এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনবেন, সেই ক্ষেত্রে রিসেটে ক্লিক করবেন, আগের অবস্থায় ফিরে আসবে। এরপরের অংশে রয়েছে সিলেকশন।
আমরা যদি কোনো স্লাইডে সিলেকশন অ্যাড করতে চাই তাহলে সিলেকশনে ক্লিক করব, অ্যাড সিলেকশনে ক্লিক করব, দেন সিলেকশনের নাম আমরা দিতে পারি। আর না চাইলে এখান থেকে ক্যান্সেল দিয়ে দেব, আমাদের একটা সিলেকশন বক্স চলে আসলো। সিলেকশন বক্সটা কি? এটা হচ্ছে টেক্সট বক্স। দেখুন আমি এখানে টেক্সট লিখছি, আর এখানে দেখুন অ্যাড টেক্সটের পাশাপাশি এখানে কিছু অপশন রয়েছে। আমি যদি চাই এটার ভিতর ইমেজ নিয়ে আসবো, এখানে ক্লিক করব, দেন হচ্ছে আমাদের কোথায় ইমেজ রয়েছে সেই অংশে গিয়ে ইমেজ সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দেবো। এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসতে পেরেছি। ঠিক একইভাবে আমি যদি টেবিল অ্যাড করতে চাই, টেবিলে ক্লিক করব, কয়টা কলাম কয়টা রো নিব সেটা অনুসারে আমি যদি ওকে দিই, আমার সেই অনুসারে টেবিল চলে আসবে। তো এই ধরনের সিলেকশন বক্স করতে চাইলে আমরা এখান থেকে অ্যাড সিলেকশনে ক্লিক করতে পারি। এবার আমরা ফন্ট নিয়ে আলোচনা করব। তো ধরুন এই অংশে আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম। এখানে আমাদের ফন্ট রয়েছে, আমাদের লেখার স্টাইল, আমরা কি ধরনের ফন্ট স্টাইল রাখতে চাই এখান থেকে আমরা সেটা সিলেক্ট করে দিতে পারি। এরপর এখানে টেক্সটের সাইজ রয়েছে বা ফন্টের সাইজ রয়েছে, আমরা চাইলে এই লেখাটাকে ছোট বড় করতে পারি। এখান থেকেও আমরা চাইলে লেখার সাইজ ছোট বড় করতে পারবো। এখানে এতে ক্লিক করলে ইনক্রিজ হবে, আর ছোট এতে ক্লিক করে ডিক্রিজ হবে, মানে ছোট হবে। নিচের অংশের লেখাগুলোকে সিলেক্ট করলাম, এখানে রয়েছে বোল্ড, আমরা চাইলে লেখাগুলোকে মোটো করতে পারি, চাইলে ইতালিক করতে পারি, চাইলে আন্ডারলাইন দিতে পারি। এখন আমরা যতটুকু লেখার ভিতর এই ধরনের ফরম্যাটিং দিব শুধুমাত্র ততটুকু লেখা সিলেক্ট করব, অথবা আগে ফরম্যাটিং দিয়ে দেন আমরা টাইপ করব, আর না চাইলে এগুলো আমরা আনচেক করে দেব। এরপর রয়েছে শ্যাডো, আমরা যদি আমাদের টেক্সটের নিচে শ্যাডো দিতে চাই এখানে ক্লিক করব, তাহলে আমাদের টেক্সটের নিচে এই যে দেখুন শ্যাডো চলে এসেছে। আমি যদি এটাকে আনচেক করি দেখুন শ্যাডোটা চলে গিয়েছে। এরপর রয়েছে স্ট্রাইক থ্রোট, তো আমরা এটাকে ক্লিক করলে আমাদের লেখার মাঝ বরাবর একটা লাইন চলে যাবে। এরপর রয়েছে ক্যারেক্টার স্পেসিং, আমি যদি চাই একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের মধ্যবর্তী যে দূরত্ব আছে এটা বেশি হবে বা কম হবে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারি। ধরুন আমি ভেরি লুজ যদি দিই, দেখুন ডি এর পর ও, ওর পর এল, এগুলোর ভিতরে একটা বড় গ্যাপ চলে এসেছে। আবার যদি আমি টাইট রাখি এগুলি দেখুন খুব কাছাকাছি চলে আসছে। তো এখান থেকে আমরা নর্মালটা রাখছি। এরপর কেস রয়েছে, কেসের মাধ্যমে আমরা জানি লেখা সব বড় হাতে রাখবো না সব ছোট হাতে রাখবো, এই ধরনের বিষয়গুলো চেঞ্জ করা যায়। তো এখানে সেন্টেন্স কেস রয়েছে, লোয়ার কেস রয়েছে, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, টগল কেস, এই ধরনের বিষয়গুলো রয়েছে। আমাদের যেটা দরকার হবে আমরা সেটা ইউজ করতে পারি। এরপর হাইলাইট কালার রয়েছে, আমি যদি কোনো লেখাকে হাইলাইট করতে চাই সেক্ষেত্রে আমি হাইলাইট কালার ইউজ করতে পারবো, তাহলে আমার লেখার ব্যাক সাইডে কালারটা অ্যাপ্লাই হবে। যে কোনো হাইলাইট কালার আমরা ইউজ করতে চাইলে ইউজ করতে পারবো, না চাইলে নো কালারে দিয়ে দিব। এরপর রয়েছে টেক্সট কালার, আমি যদি কোনো লেখার কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা টেক্সট কালার চেঞ্জ করতে পারি। তো এতটুকু লেখাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি যে কালার নিতে চাই সেই কালারটা নিতে পারবো। এরপর রয়েছে ক্লিয়ার ফরম্যাটিং, আমরা টেক্সটের ভিতর কালার চেঞ্জ করলাম, ফন্ট চেঞ্জ করলাম, এই ধরনের অনেক কিছু কি পরিবর্তন করি। তো আমি চাচ্ছি কোনো পরিবর্তন থাকবে না, জাস্ট ডিফল্ট টেক্সট থাকবে, সেক্ষেত্রে সেই অংশটুকু সিলেক্ট করে ক্লিয়ার ফরম্যাটিং দিলে দেখুন আমাদের প্রথম অবস্থায় যে টাইটেলটা ছিল বা টেক্সটটা ছিল, স্টাইলটা ছিল, সেই স্টাইলে বা ফরম্যাটিংয়ে আমার লেখাটা চলে এসেছে। এখানে আমি খুব একটা বিস্তারিত আলোচনা করছি না, কারণ এই বিষয়গুলো আমার মাইক্রোসফট ওয়ার্ডের যে টিউটোরিয়াল রয়েছে সেটার ভিতর খুব ভালোভাবে ডিটেলে বলা রয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে সেই ভিডিওগুলো দেখার, তাহলে আপনার ওয়ার্ড সম্পর্কেও ভালো একটি ধারণা চলে আসবে এবং কাজ করতেও আপনার সুবিধা হবে। এরপর প্যারাগ্রাফ অংশ রয়েছে, প্যারাগ্রাফের অংশে প্রথমে রয়েছে আমাদের বুলেট বা নাম্বারিং। তো এখানে বুলেটে যদি আমি ক্লিক করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বুলেট পেয়ে যাচ্ছে, এই অংশে যদি আরেকটা ক্লিক করি আরেকটা বুলেট পেয়ে যাচ্ছে। এখন আমাদের যদি বুলেট স্টাইল চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা বুলেট স্টাইল চেঞ্জ করতে পারবো। এছাড়া আমি যদি নাম্বারিং চাই তাহলে এখান থেকে আমরা নাম্বারিংও দিতে পারবো, এবং কোন ধরনের নাম্বারিং স্টাইল থাকবে সেটা কিন্তু আমরা ডিসাইড করতে পারি। এখানে কিন্তু দেখুন এখানে 1, এটা 1 সাথে ব্র্যাকেট, এরপর হচ্ছে এটা রোমান নাম্বার, এটা এ, ছোট হাতের এ, এইভাবে অনেক রকম নাম্বারিং রয়েছে। তারপরে রয়েছে আমাদের অ্যালাইনমেন্ট, একটা বক্সের ভিতর যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আসলে কোন অ্যালাইনমেন্টে থাকবে সেগুলো আমরা এটার মাধ্যমে ডিসাইড করে থাকি। এগুলো বর্তমানে রয়েছে লেফট অ্যালাইনমেন্ট
বাম দিক বরাবর। আমি যদি চাই বক্সের মাঝখানে থাকবে তাহলে সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দেব, লেখাগুলো সেন্টারে চলে যাবে। রাইটে ক্লিক করলে রাইটে যাবে। এখানে জাস্টিফাই রয়েছে, জাস্টিফাইতে ক্লিক করলাম। তো জাস্টিফাইতে ক্লিক করার ফলে কোনো একটা পরিবর্তন আমরা পাচ্ছি না। আমি কি করব, এই লেখাগুলোকে ডিলিট করব এবং এখানে কিছু ডিফল্ট টেক্সট নিয়ে আসব। এবার আমি যদি এখান থেকে জাস্টিফাইতে ক্লিক করি তাহলে দেখুন দুই পাশে টেক্সট বক্সের দুই পাশে লেখা কিন্তু সমান হয়ে গিয়েছে। এমনি নর্মাল ভাবে আমি যদি রাইট অ্যালাইনমেন্ট করি বা লেফট অ্যালাইনমেন্ট করি দেখুন এখানে কম বেশি রয়েছে। তো জাস্টিফাই কি করবে, টেক্সট বক্সের দুই পাশে লেখাকে সমান আকারে রাখার চেষ্টা করবে। এই কারণে দেখবেন কিছু জায়গায় গ্যাপ একটু বেশি দেখাচ্ছে, যেহেতু এখানে লেখার পরিমাণ বা টেক্সটের পরিমাণ কম, এই জন্য এটাকে যখন দুই পাশ সমান করতে গিয়েছে একটু গ্যাপটা বেশি রাখতে হয়েছে। তো এটা হচ্ছে জাস্টিফাইয়ের কাজ। এরপর আমি যদি কোনো লেখাকে একটু ভিতর দিকে রেখে লিখতে চাই সেক্ষেত্রে আমরা ইনক্রিজ ইন্ডেন্ট দিতে পারি। তাহলে দেখুন লেখাটা টেক্সট বক্স থেকে একটু ভিতরের দিকে চলে গিয়েছে। আমরা যদি আগের পজিশনে আনতে চাই তাহলে ডিক্রিজ করে দিতে হবে, তাহলে এটা আগের পজিশনেই চলে যাবে। আমরা চাইলে কিন্তু ইনক্রিজের পরিমাণ আরও বাড়াতে পারি, যত বাড়বেন তত ভিতরের দিকে টেক্সটটা যেতে থাকবে। এরপর লাইন স্পেসিং রয়েছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে এটা লাইন স্পেসিং এর মাধ্যমে আমরা ডিসাইড করে থাকি। এরপর এখানে টেক্সট কলাম রয়েছে, আমরা চাইলে আমাদের লেখাগুলোকে একটি কলাম বা দুইটি কলাম বা তিনটি কলামে রাখতে পারি। তো আমি লেখাগুলোকে সিলেক্ট করলাম, এরপর এখানে 2 কলামে ক্লিক করব। দেখুন আমাদের লেখা কিন্তু দুইটি কলামে চলে এসেছে। এখন এই মাঝখানের যে গ্যাপটা এটা খুব কাছাকাছি, যার কারণে আমরা কিন্তু আসলে বুঝতে পারছি না। সিলেক্ট করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এতটুকু অংশ সিলেক্ট হচ্ছে, এতটুকু হচ্ছে না, কারণ এখানে দুইটা বক্স রয়েছে। তো আমি কি করব, সবগুলোকে সিলেক্ট করব, এখানে মোর কলামে যাব, এখানে স্পেসিংকে বাড়িয়ে দিব। আমি 0.5 দিচ্ছি, দেন ওকে দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন আমার লেখাগুলো কিন্তু আসলে দুইটা বক্সে চলে এসেছে। এটা একটা বক্স, এটা একটা বক্স বা কলাম আমরা যেটাকে বলছি। তো একটা টেক্সট বক্সের ভিতর আমরা দুইটা ভাগ করেছি এবং দুইটা ভাগে আমাদের লেখাগুলো চলে এসেছে। তো আমরা যদি এটাকে 1 কলামে রাখতে চাই তাহলে এখানে এসে আবার 1 কলাম দিয়ে দেব, তাহলে সবগুলো টেক্সট বক্স আকারে চলে আসবে। এরপরে রয়েছে টেক্সট ডিরেকশন, আমরা টেক্সটগুলোকে চাইলে বিভিন্ন ডিরেকশনে রাখতে পারি। এরপর রয়েছে অ্যালাইন টেক্সট, এখান থেকে আমরা টেক্সট বক্সের কোথায় টেক্সট রাখবো সেটা ডিসাইড করতে পারি, টপ, মিডল, বটম। এর পরের অংশ রয়েছে ড্রয়িং। ড্রয়িং অংশে আমরা বিভিন্ন ধরনের ড্রয়িং করতে পারি। এই অপশনগুলো আমরা বিভিন্ন রিবনে পেয়ে যাব, এখান থেকে আমরা একটা বেসিক ধারণা নিয়ে নিব। তো এখানে অ্যারো চিহ্ন ক্লিক করলে আপনি সকল ধরনের ড্রয়িং পাবেন। এছাড়া আপনি মোরে যদি ক্লিক করেন তাহলে আর সব ধরনের শেপ আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। যেটা লাগবে সেটাতে সিলেক্ট করবেন, দেন ড্র্যাগ করবেন, তাহলে সেই শেপটা চলে আসবে। এখানে দেখুন শেপ নেওয়ার পর আমাদের শেপ ফরম্যাট চলে এসেছে। তো আমরা এগুলোকে এখন ইগনোর করছি, আমরা হোম রিবনে চলে যাই। এরপর এখানে দেখুন শেপ ফিল রয়েছে, আমরা চাইলে শেপের ভিতরে কালারটা চেঞ্জ করে দিতে পারি। আর শেপের চারদিকে যে বর্ডার কালার রয়েছে, আউটলাইন কালার, আমরা চাইলে এখান থেকে বর্ডার কালারও চেঞ্জ করে দিতে পারি। আর যদি না চাই সেক্ষেত্রে নো কালার দিয়ে দিব। এছাড়া আরও কিছু অপশন রয়েছে, আমরা চাইলে এই যে বর্ডার এটাকে আরও বোল্ড করে দিতে পারি, এটার স্কেচ ডিজাইন ভিন্ন করে দিতে পারি, এটাকে ড্যাশ লাইনে আমরা রূপান্তর করতে পারি। তো আমি এখান থেকে নো আউটলাইন রাখছি আপাতত। এরপর হচ্ছে শেপ ইফেক্ট, এটার মাধ্যমে আমরা শেপের ভিতর বিভিন্ন ইফেক্ট দিতে পারি, যেমন শ্যাডো দিতে পারি, ইনার শ্যাডো, এটা আউটার শ্যাডো, এটা হচ্ছে পার্সপেক্টিভ, তারপর রিফ্লেকশন দিতে পারি, গ্লো দিতে পারি। ঠিক আছে, এই ধরনের ইফেক্টগুলো আমরা শেপের ভিতর অ্যাপ্লাই করতে পারি। এরপরে রয়েছে এডিটিং অপশন। এডিটিং অপশনে আমাদের ফাইন্ড রিপ্লেস রয়েছে, আমি যদি ফাইন্ডে ক্লিক করি, এরপর আমি কোনো একটা ওয়ার্ড খুঁজছি, এরকম একটা ওয়ার্ড এখানে দিয়ে দিব। ধরুন আমি লরেম শব্দটা দিলাম, দেখুন আমার লরেম শব্দটা এখানে কিন্তু সিলেকশন দেখাচ্ছে। এই জিনিসটা আমি যদি রিপ্লেস করতে চাই আমরা রিপ্লেস করতে পারবো। এখানে ফাইন্ড নেক্সট রয়েছে, অর্থাৎ আমার এই শব্দটা যদি আরও থাকে আমরা এখানে ফাইন্ড নেক্সটের মাধ্যমে খুঁজে বের করতে পারি। তো এখানে ক্লিক করব, দেখুন এইখানেও একটা রয়েছে, এরপর এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এরপর আর নেই।
তো আমরা যদি এটাকে রিপ্লেস করতে চাই, লরেমের বদলে আমরা কোনো একটা টেক্সট দিতে চাই বা ওয়ার্ড দিতে চাই, সেক্ষেত্রে রিপ্লেসে ক্লিক করব, কি টেক্সট দেব সেটা এখানে দিয়ে দিতে হবে। আমি লিখলাম ডেমো। এরপর আমি রিপ্লেস অল যদি দিই তাহলে 4টে জায়গায় রিপ্লেসমেন্টটা হয়েছে, কারণ আমরা দেখতে পেলাম 4 জায়গায় কি ছিল, লরেম ছিল। তো এটাকে ওকে দিয়ে দিচ্ছি, এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। আমি যদি উপরে আসি, এই যে দেখুন লরেমের জায়গায় ডেমো চলে এসেছে, এখানেও ডেমো চলে এসেছে, এই যে ডেমো, এই অংশ ডেমো চলে এসেছে। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মাধ্যমে আমরা কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা ওয়ার্ডকে খুঁজে নিয়ে তাকে পরিবর্তন করতে পারি। এরপর রয়েছে সিলেক্টের মাধ্যমে আমরা অবজেক্ট বা টেক্সট সবকিছু সিলেক্ট করতে পারি। তো এটা ধরে আমাদের কাজ করতে হয় না, কারণ আমরা নর্মালভাবে কিন্তু সিলেকশনের কাজ বা সিলেক্টের কাজ করতে পারি। তো এই ছিল আমাদের হোম রিবনের সকল টুলস। আমরা ক্লিপবোর্ড, স্লাইড, ফন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং এর কিছু অংশ এবং এডিটিং অপশনগুলো দেখলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমার ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখবেন, যাতে অন্যরাও এখান থেকে কিছু শিখতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।